এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে জয়। জয়ের কথায় তুর্য রাগে ফ্লোরে লাথি মেরে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। সকলে তার যাওয়ার পানে তাকায়। তাহসানদেরও বেশ রাগ হয়। তারা অবস্থা বেশ সিরিয়াস দেখে দৌড়ে ওপরের দিকে চলে যায়। তারাকে যেতে দেখে তিথিও তার পেছন পেছন যায়। তারা তার রুমে গিয়ে ফোন বের করে শ্রাবন্তীর ফোনে কল দেয়। পেছন পেছন তিথি এসে থামে তারার পাশে। তারা এক পলক তিথির পানে তাকিয়ে ফের মন দেয় ফোনের দিকে। ওপাশ থেকে দু একবার রিং বাজতেই রিসিভ করে শ্রাবন্তী। শ্রাবন্তী কিছু বলার আগেই তারা হন্তদন্ত হয়ে বলে ওঠে, হ্যালো শ্রাবন্তী। বল। শ্রাবন্তীর উত্তরে তারা তিথি দুইজনের মুখে হাসি ফোটে। তারা আগের ন্যায় এবার বলে ওঠে, শ্রাবন্তী, জয় ভাইয়া চলে যাচ্ছে, তুই প্লিজ ওনাকে আটকা। তোরা দুজন দুজনকে তো ভালোবাসিস তাই না? জয় ভাইয়াকে যেতে দিস না প্লিজ। তারার কথায় ধুক করে ওঠে শ্রাবন্তীর বুক। মুহূর্তেই চোখ ভিজে ওঠে। জয় চলে যাচ্ছে শুনে যেন তার মনে হচ্ছে তার বুকের বাঁ পাশ থেকে কেউ তার হৃৎপিণ্ডখানা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। মুহূর্তে শ্রাবন্তী নিজেকে সামলে চোখের পানি মুছে থমথমে কণ্ঠে বলে ওঠে, এটা আমার কিছুই করেনি। শ্রাবন্তীর কথায় তারা তিথি অবাক হয়। তারা অবাক কণ্ঠে বলে ওঠে, পাগল হয়ে গেছিস তুই? তোরা দুজন দুজনকে ভালোবাসিস শ্রাবন্তী, বুঝতে পারছিস? তুই তাহলে আলাদা কেন হচ্ছিস? আমরা আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলবো। আর বলতে পারে না। তার আগেই শ্রাবন্তী তাদের থামিয়ে দিয়ে কড়া কণ্ঠে বলে ওঠে, না, এই নিয়ে আমার বাবা মার কানে যাতে একটা কথাও না পৌঁছায়। আমি চাই না আমার বাবা মা এসব জানুক। তোদের কারণে যদি আমার বাবা মা বিন্দু পরিমাণ কষ্ট পেয়েছে তাহলে আমি ভুলে যাব তোরা আমার ফ্রেন্ড। তারা কিছুটা চিল্লিয়ে বলে, শ্রাবন্তী, হ্যাঁ, যা শুনেছিস তাই। যেখানে আমি আর জয় সবটা মিটমাট করে নিয়েছি সেখানে তোরা কেন কথা বলছিস? আমরা আমাদের ভাগ্য মেনে নিয়েছি, তাই এর মধ্যে তোরা না ঢুকলেই আমি খুশি হব। আর হ্যাঁ, আগামী সপ্তাহ আমার বিয়ে। তারপর আমি দেশ ছেড়ে আমার হাজবেন্ডের সাথে বাইরে চলে যাব। তোরা যদি আসতে চাস আসিস, আর যদি না আসিস তাহলে সেটা তোদের ব্যাপার। ও হ্যাঁ, আরও একটা কথা তোদের আমি আরও একবার বলে রাখছি, আমার বাবা মার কানে যেন এসব না পৌঁছায়। তাহলে জেনে রাখিস, আমার বাবা মা যদি বিন্দু পরিমাণ কষ্ট পায় তাহলে তোদের কাউকে আমি এক চুল পরিমাণ ছাড় দেব না। ভুলে যাব তোরা আমার বন্ধু। রাখছি। মুখের ওপর ফোন কেটে দেয় শ্রাবন্তী। শ্রাবন্তী ফোন রাখতেই ছুঁড়ে মারে ফ্লোরে। দু হাত দিয়ে মুখ চেপে শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। বিছানার সাথে হেলান দিয়ে নিজের চুল খামচে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আম সরি, আমি তোকে এভাবে বলতে চাইনি তারা। আম সরি, রিয়েলি সরি, আমায় ক্ষমা করিস। বলেই চিৎকার করে কাঁদতে থাকে শ্রাবন্তী। এদিকে তারা অবাক হয়ে তাকিয়ে আছে ফোনের দিকে। বিশ্বাস করতে পারছে না শ্রাবন্তী তার সাথে এভাবে কথা বলেছে। মনে হচ্ছে যেন স্বপ্নে আছে সে। পাশ থেকে তিথি বেশ রেগে যায়। সে তারার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। তারা তাকায় তিথির দিকে। তিথি শ্রাবন্তীকে ব্লক করে ফোনটা তারার হাতে দিয়ে রাগে হিসিয়ে বলে ওঠে, আজকের পর থেকে আর ওর সাথে কথা বলবি না। ও নিজেকে কি ভেবেছেটা কি? কথাগুলো তো ভালোভাবেও বলতে পারতো, তাই না? আমরা তোর ভালোই চেয়েছিলাম। আমরা কি এমন খারাপ বলেছি যে এরকমভাবে বলবে? আঙ্কেল আন্টির সাথে কথা বলেও তো মিটমাট করা যেত, তাই না? বা আমাদের ভালোভাবে বলতে পারতো। কিন্তু ও কি ব্যবহারটা করলো তোর সাথে? আবার বলে আমাদেরকে ছাড়বে না, আমরা ওর বন্ধু, তাও ভুলে যাবে, তাই না? ওকে আজকের পর থেকে আমিও ভুলে গেলাম ও আমার বন্ধু। তুইও ভুলে যা আজকের পর থেকে। তুই বা কেউ যদি ওর সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করিস তো আমি তোদের সাথে কথা বলা বন্ধ করে দিব, মনে রাখিস। বলেই তিথি আর একটা কথা না বলে সেখান থেকে ধূপধাপ পা ফেলে চলে যায়। তারা হাত বাড়িয়ে আটকাতে চাইলেও সে আটকাতে পারে না। তার আগেই সে চলে যায়। তিথি বরাবরই ভীষণ লেভেলের রাগী। কারো কথা কখনো সে শোনে না, আর না ওর ওপরে গ্রুপের কেউ কিছু বলতে পারে। তারা হতাশার নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কি যে হতে চলেছে কে জানে। অন্যদিকে নেহা এবার জয়কে বলে ওঠে, ওকে, তুই যখন চলেই যাচ্ছিস তাহলে আমরাও যাবো তোর সাথে। নেহার কথা শুনে জয় ধীর কণ্ঠে বলে ওঠে, আমরা তোর জন্য, আমার জন্য তোরা কেন তোদের আনন্দ নষ্ট করবে? তোরা তোদের যাবার সময় অনুযায়ী যাস।
জয়ের কথা শুনে অভ্যাস থেকে তাহসান মুখ ভার করে বলে ওঠে, হ্যাঁ, তাহসান ঠিকই বলেছে, আমরা একসাথে যাব। তুই একটু অপেক্ষা কর, আমরা একসাথে যাব। ওয়েট কর, আমরা আসছি। বলেই তাহসানদের ইশারা করতেই তারা সেটা বুঝে চলে যায় যে যার ঘরে। জয় হতাশার নিঃশ্বাস ফেলে আর কিছু না বলে দাঁড়িয়ে থাকে। ছোটরা সকলে একসাথে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাড়ির বড়রা এখন যে যার ঘরে আছে। চার কর্তা অফিসে গেছে আর কর্ত্রীরা নিজেদের ঘরে। তুর্য সেই যে রেগে বেরিয়েছে আর ফেরেনি। তারা তিথিও নিচে নেমে আসে, সকলের সাথে এসে মুখ ভার করে দাঁড়িয়ে পড়ে। তারাদের আসতে দেখে ফারদিন ইশারা করে কি হয়েছে। তারা অসহায় চোখে তাকিয়ে দুপাশে মাথা নাড়ায়, যার অর্থ সে কিছুই করতে পারেনি। তা দেখে ফারদিন সহ তনি মাহিরা বুঝতে পেরে সকলের পানে অসহায় চোখে তাকায়। প্রায় 10 মিনিট পর 3 জন লাগেজ হাতে নেমে আসে। তাজ তাদের নামতে দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, তোমরা কি সত্যি যাবে তাহসান ভাইয়া? ভাইয়া তো বাসায় নেই, তার উপর আম্মুরও উপরে তাদের বলে যাওয়া উচিত ছিল না? ওরা তো তাহলে কষ্ট পাবে। তাহসানের কথায় আর তাজ কথা বাড়ায় না। 3 জন মিলে সকলের কাছে বিদায় নিয়ে জয়কে বলে ওঠে, চল যাই। নেহার কথায় জয় মাথা নাড়ায়। জয়ের সম্মতিতে 3 জন লাগেজ হাতে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, তোমরা সবাই ভালো থেকো। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে আবার। তাদের কথায় সকলে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। কেউ আর কথা না বাড়িয়ে হাঁটা দেয় পেছন পেছন, বাকিরাও যেতে থাকে। বাহিরে গিয়ে লাগেজ গাড়িতে উঠিয়ে যে যার মতো করে গাড়িতে উঠে পড়ে। তাহসান গাড়িতে ওঠার আগে পেছন ফিরে তাকায়। মেঘা তাহসানের দিকেই তাকিয়েছিল। তাহসান তাকাতেই চোখাচোখি হয় দুজনের। তাহসান মেঘার পানে তাকিয়ে হালকা হাসে। তা দেখে মেঘাও হালকা হাসি উপহার দেয়। তাহসান গাড়িতে উঠে যায়। সকলে গাড়িতে উঠতেই তাজ গাড়ি স্টার্ট দেয়। মুহূর্তে সুর সুর শব্দ করে গাড়ি তুর্য দ্বারা কুঞ্জ ছেড়ে চলে যায়। সকলে গাড়ির পানে তাকিয়ে আছে অসহায় চোখে। সব কিছু কেমন জানি চোখের পলকে এলোমেলো হয়ে গেল। কি থেকে কি হলো কেউ বুঝতেই পারল না। এভাবে যে 4টা মানুষ হুট করে চলে যাবে কেউ ভাবতেও পারেনি। 7টি মাস পর সময় থেমে থাকে না, কেউ চাইলেও না। সে কখনো ধীর পায়ে হেঁটে যায়, কখনো দৌড়ে পালায়, কখনো নিঃশব্দে, আবার কখনো ছড়িয়ে দেয় কোলাহল। এক একটা দিন আসে আবার চলে যায়, তাদের পেছনে ফেলে রেখে যায় অভিমান, অনুভব আর কিছু না বলা কথা। সূর্য প্রতিদিন ওঠে আবার ডুবে যায়। আকাশ বদলায় রং, বাতাস বদলায় গন্ধ, আর ক্যালেন্ডারে পাল্টাতে থাকে মাসের নাম। গ্রীষ্ম এসে পড়িয়ে দেয় দুপুর, বর্ষা ভিজিয়ে দেয় বিকেল। রোজাও চলে যাচ্ছে বলতে গেলে। শরতের আকাশে জমে থাকা সাদা মেঘ হেমন্তে ঝরে যায় পাতা। আর সময় সে নিজের খাতায় লিখে রাখে শুধু তার হিসেব। এই 7টি মাসে অনেক কিছু বদলে গেছে। সেদিনের পর থেকে আর শ্রাবন্তীর সাথে কেউ যোগাযোগ করেনি বললে ভুল হয়। চেষ্টা করেছিল তারা সহ বাকিরা, তবে তিথির আড়ালে, কিন্তু পারেনি যোগাযোগ করতে শ্রাবন্তীর সাথে। শ্রাবন্তীর বিয়ের পরদিনই নাকি চলে গেছে বিদেশে তার হাজবেন্ডের সাথে। পাশাপাশি তার বাবা মারাও বিদেশে সেটেল হয়ে গেছে, সেইটুকু খোঁজ তারা পেয়েছে। তারপরও অনেক চেষ্টার পরও পারেনি যোগাযোগ করতে। এক সময় হাল ছেড়ে দেয় সে। এখন আর খোঁজ করা হয় না শ্রাবন্তীর, আর না শ্রাবন্তী তাদের সাথে যোগাযোগ করে। সেই রাগে তারাও আর খোঁজে না তাকে, খারাপ লাগলেও আর খোঁজে না। জয় কানাডা চলে যাবার পর সেখানে নিজেকে গুছিয়ে নিয়েছে আগের মতো। এখন নিজের কাজে নিজে ব্যস্ত রাখে, মাঝে মাঝে কথা বলে সকলের সাথে সময় করে। তারাকুঞ্জে সকলের সাথে তাহসান, আহিল, জয় ও নেহা ভিডিও কলে কথা বলে। বেশ ভালোই দিনকাল পার হচ্ছে সকলের। তারা তুর্যের সংসারও বেশ ভালোই চলছে, সাথে তাজ তিথিরও। এই 7 মাসে তারা অনেকটা বদলেছে। তিথির সাথে থাকতে থাকতে বেশ অনেক কিছুই সে শিখে গেছে।
তিথি মোটামুটি বেশ ভালো রান্না করতে পারে, আর তারা তিথি রান্না করলে তার পাশে দাঁড়িয়ে সবটা দেখে শেখে। এর মাঝে সে রমজানে অনেকবার ইফতারি ও নানান পদের রান্নাও করেছে। তুর্য নিষেধ করলেও সে রান্না করে, তুর্যও আর বাধা দেয় না। তারার আগ্রহ দেখে সেও চায় কিছুটা গিন্নি হলে ভালোই হয়। যদিও এই 7 মাসে সে অনেকটাই গিন্নি হয়ে গেছে, একটা গিন্নি গিন্নি ভাব এসেছে তার মাঝে। তারা আর তিথির গ্রুপরা এখন 3rd ইয়ারে উঠেছে, মাত্র 3 থেকে 4 দিন হলো। তবে তারা কলেজে যায় না, বাসায় থেকেই পড়াশুনো করে। যেহেতু কলেজ তাদের অনেকটা দূরে, তাই তুর্য মানা করে দিয়েছে কলেজে যেতে। সে নিজ দায়িত্বে প্রতিদিনের পড়া, নোট সব কিছু নিজ দায়িত্বে তারা তিথিকে যোগাযোগ করে দেয়। দুজনের জন্য 3টে টিচার রাখা হয়েছে, যাতে তাদের কোনো সমস্যা না হয়। আজ শেষ রোজা। বলতে বলতে কিভাবে যে রোজা পার হয়ে গেল কেউ বুঝতেই পারল না। চোখের পলকেই যেন রহমতের দিনগুলো পেরিয়ে গেল। ভাবা যায় এই তো মনে হচ্ছে সেই দিন প্রথম রোজা শুরু হলো, আর বলতে বলতে শেষ হয়ে গেল, টেরই পেল না কেউ। রাত 10টা। তারা আর তিথি ড্রয়িং রুমের সব লাইট অফ করে ডিম লাইট ও ঝাড়বাতি জ্বালিয়ে আশিকি মুভি দেখছে বেশ মন দিয়ে। দুজনের হাতেই একটা পপকর্নের বাটি নিয়ে খাচ্ছে আর হাঁ করে সিনেমাটা দেখছে, আর পুরো ড্রয়িং রুমটাকে একটা সিনেমা হল ভাব করে রেখেছে। দুজনে যখন সিনেমা দেখতে ব্যস্ত তখন বাসায় প্রবেশ করে তুর্য তাজ। বাসায় ঢুকতেই ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখা তারা আর তিথির উপর চোখ যায়। দুজনে বেশ মন দিয়ে টিভি দেখছে। তারা এখনো খেয়াল করেনি তাদের আসা। তুর্য এক পলক তাকিয়ে সোজা ওপরে চলে যায়। তাজ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাঁক ছেড়ে তিথিকে ডেকে ওঠে। তিথি, রুমে এসো। আর তারা, রুমে যা, ভাইয়া এসছে। বলেই উপরে চলে যায়। তিথি আর তারা দুজনে তাকায় পেছন ফিরে। নিজেদের বর আসার খবর পেয়ে দুজনেই তড়িঘড়ি করে টিভি অফ করে ছুট লাগায় নিজেদের রুমের দিকে। তারা নিজের রুমে এসে দেখে তুর্য রুমে নেই। বিছানার ওপর ওয়ালেট, ফোন, ঘড়ি এসব পড়ে আছে। তারা ওয়াশরুমের দিকে তাকায়। ওয়াশরুমের দরজা আটকানো। তারা বুঝতে পারে তুর্য ওয়াশরুমে গিয়েছে। তারা আর দাঁড়িয়ে না থেকে ওড়নাটা বিছানার ওপর রেখে তুর্যের বিছানার ওপর ফেলে রাখা জিনিসগুলো গোছাতে থাকে। মিনিট 5 পর তুর্য একেবারে শাওয়ার নিয়ে বের হয়। তারা দরজা খোলার আওয়াজ পেয়ে তাকায়। তুর্যের ভেজা শরীরে শুধু একটা কালো রঙের ট্রাউজার পরে আর টাওয়াল কাঁধে ঝুলিয়ে বের হয়। তুর্য তারাকে দেখে ক্লান্ত শরীরে এগিয়ে এসে বিছানায় বসে। তুর্য বিছানায় বসতেই তারা এগিয়ে গিয়ে বিছানার সামনে দাঁড়ায়। তুর্যের কাছ থেকে টাওয়ালটা নিয়ে তুর্যের মাথা মুছে দিতে থাকে। তুর্য তারার কোমর 2 হাতে পেঁচিয়ে ক্লান্ত ভঙ্গিতে বুকে মাথা রাখে। তারা চুপচাপ তুর্যের মাথা মুছিয়ে দিতে থাকে। এটা নতুন নয়, এই 7 মাস ধরে এটাই হয়ে আসছে রোজ নিয়ম করে। তারার যেন এটা একটা পেশা হয়ে গেছে এখন। রোজকার মতোই তারা মাথা মুছিয়ে দিলে তুর্য চুপচাপ তারার বুকে মাথা এলিয়ে দিয়ে বসে থাকে। তারার মাথা মুছানো শেষ হলে টাওয়ালটা বিছানার উপর রাখে। ডান হাত উঠিয়ে তুর্যের চুলে হাত বুলাতে বুলাতে ধীর কণ্ঠে বলে ওঠে, শরীর খারাপ লাগছে আপনার? আজকে বেশি ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তারার কথায় তুর্য তারার বুকে ভালো করে মুখ গুজে ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ, আজ প্রচুর কাজের প্রেশার ছিল, তাই ক্লান্ত লাগছে। তাহলে আজ তাড়াতাড়ি শুয়ে পড়ুন, ঘুমালে ভালো লাগবে। তারার কথায় এবার তুর্য তারার বুক থেকে মাথা তুলে বুকে থুতনি ঠেকিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আর সরি সোনা, আজ লাস্ট ইফতারিটা একসাথে করতে পারলাম না। কাজের বেশ চাপ ছিল, আসতে চেয়েও পারিনি। তার উপর তোমার ওই হিটলার শ্বশুর আমাকে মিটিংয়ে পাঠিয়ে দিয়েছে, যার জন্য আটকে গেছিলাম। তুর্যের কথায় তারা হালকা হাসে। তুর্যের তুমি বলাতে সে অবাক হয় না। তুর্য এখন থেকে তুমি বলেই সম্বোধন করে, তার কাছে নতুন নয়। তারা এবার তুর্যের চুল কপাল থেকে সরাতে সরাতে বলে ওঠে, সমস্যা নেই, পরের বার করে নেব। এখন ছাড়ুন এসব, নামাজ পড়েছেন। হ্যাঁ, আসার সময় আমি আর তাজ মসজিদ থেকে পড়ে এসেছি। ভালো করেছেন, চলুন খাবার দিই আপনাকে। খাবার পরেও খাওয়া যাবে, আগে বলো তুমি সুস্থ হয়েছো কিনা।
তুর্যের কথায় তারা এবার ভ্রু কুঁচকে উত্তর দেয়। কিসের সুস্থ? আমি আবার অসুস্থ হলাম কবে? তারার কথায় তুর্য কিছুটা ভাঙা কণ্ঠে বলে ওঠে। পিরিয়ড ভালো হয়েছে তোমার সেটা জিজ্ঞেস করেছি। আজ নিয়ে 7 দিন হয়ে গেল। আমার এখন রাগ লাগছে, সহ্য হচ্ছে না আর দূরত্ব। কবে ভালো হবে এসব? এদিকে পিরিয়ডের চক্করে আমি উপোস থেকে মরছি। তুর্যের এহান কথায় লজ্জায় পড়ে যায় তারা। সে এবার আমতা আমতা করতে থাকে। লোকটাকে নিয়ে পড়েছে বিপদে, মুখে কথা আটকায় না, যখন যা আসে তাই বলে দেয়। আর এদিকে সে লজ্জায় মরে। তুর্য তারাকে চুপ থাকতে দেখে হিসিয়ে বলে ওঠে। কি হলো বলছো না কেন? ভালো হয়েছে? তুর্যের কথায় এবার তারা আমতা আমতা করে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রয়েছে। মুহূর্তে খুশিতে চিকচিক করে ওঠে তুর্যের চোখ মুখ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে। যাক বাবা, বাঁচলাম। আজ অন্তত আর উপোস করতে হবে না আমাকে। তুর্যের কথায় তারা লজ্জায় মাথা নিচু করে ফেলে। তা দেখে এবার তুর্য ব্যস্ত কণ্ঠে বলে ওঠে। লাইট অফ করে আসো। তুর্যের কথায় তারা তুর্যের পানে তাকিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে। লাইট কেন অফ করব? আপনি খাবার খাবেন না? তারার কথায় তুর্য বাঁকা হেসে তারাকে বলে ওঠে। আগে বউ তারপর খাবার। তুর্যের কথায় তারা আমতা আমতা করে বলে ওঠে। মানে? মানে হলো এই 1 সপ্তাহ আমাকে উপোস রেখেছো, এখন তার সুতে আসলে পূর্ণ করব। আজকে পুরো রাত আমার। বললাই যাক খাবার। আগে বউ খাবো তারপর খাবার। তুর্যের কথায় তারা তড়িঘড়ি করে বলে ওঠে। এই না না না, এমন করবেন না। ভাইয়া ভাবি এক্ষুনি খেতে ডাকবে। না যেতে পারলে মান সম্মান যাবে। খাবার খেয়ে এসে যা করার করবেন। তারার কথায় তুর্য মুখ ঝামটা মেরে বলে ওঠে। রাখো তোমার ভাইয়া ভাবি, গিয়ে দেখো তারাও রোমান্স শুরু করে দিয়েছে। তাই এখন আমরাও শুরু করব। তাই রেডি হও শোনা, আজ কাঁদলেও ছাড় পাবে না। তুর্যের কথায় তারা ভয়ে শুকনো ঢোক গিলে। তুর্য বাঁকা হেসে তারাকে ছেড়ে উঠে গিয়ে লাইট অফ করে দেয়। শুধু জ্বালানো থাকে ডিম লাইট। তুর্য এগিয়ে আসে তারার দিকে। তারা দেখে ঘাবড়ে যায়। তুর্য তারার কাছে এসে তারাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে তারার উপরে নিজে ঝুঁকে পড়ে। তারা তা দেখে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। তো তুর্য ভাই, প্লিজ গতবারের মতো করবেন না। তারার কথায় তুর্য তারার গলা থেকে হাত দিয়ে স্লাইড করে। নিচের দিকে নামাতে নামাতে বাঁকা হেসে বলে ওঠে। তারা ভয়ে শুকনো ঢোক গিলে। তুর্য তা দেখে বাঁকা হেসে হাত বাড়িয়ে তারার পাশ থেকে ওড়নাটা নিয়ে তারার মুখ বাঁধতে শুরু করে। তা দেখে তারা মাথা নাড়িয়ে না না করে বাধা দিতে থাকে। তবে কাজ হয় না এতে। তুর্য তারার মুখ বেঁধে শান্ত হয় না। তারার হাত ছোড়াছুড়িটাতে আমরা কিন্তু ওখানে আছি কিছুটা ভাইয়া। বিরক্ত হয়। ভাইয়া, সে এবার তারার কেক কাটবে পরনের না? জামা 12টা তো একটানে পার হয়ে খুলে গেছে। ফেলে। তারাকে ভাইয়া, কিছুটা কাটো। টেনে আমি ছবি বালিশে তুলছি। শুয়ে দেয়। না তো তারা দু দেখিনি। হাত উঁচু কেন? করে কোনো বিছানার ঘরে নেই? সাথে তারার পরনের জামা দিয়ে তার বেঁধে ফেলে। তারা ভয় ছটফট করছে। তা দেখে তুর্য কিছুটা উঁচু হয়ে তারার পুরো শরীর তার মাতাল চোখ দিয়ে পরখ করে। বাঁকা হেসে বলে ওঠে। বলেই তুর্য বাঁকা হেসে তারার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে ওঠে। গতবার তো জ্ঞান হারিয়েছিলেন, তো এবারও কি সহ্য করতে না পেরে জ্ঞান হারাবেন? তুর্যের কথা শুধু তারা ছটফট করতে থাকে। তা দেখে তুর্য ফের বলে ওঠে। লাভ নেই শোনা, এত ছটফট কেন করছো শুনি? আমার কিছুই করার নেই। প্রতি মাসে যে তুমি আমাকে 7 দিন করে উপোস রাখো, এটা কেবল তারই উসুল শোনা। তাই সরি, জ্ঞান হারানোর জন্য তৈরি হও। বলেই তুর্য তারার পুরো শরীরে ঠোঁট দ্বারা স্পর্শ করতে থাকে। তারা শুধু কাতরাচ্ছে, ছটফট করছে তুর্যের এই মাতাল করা স্পর্শে। তুর্য এবার ধীরে ধীরে তার স্পর্শ আরও গভীর করে, যার দরুন তারা সহ্য করতে না পেরে কান্না করতে শুরু করে। তবে সে কান্না পৌঁছায় না তুর্যের কানে। সে তো মেতে আছে তারাতে। রাত তখন গভীর, একদম মাঝরাত। আকাশটা ঘন কালো, কিন্তু তার বুক চিরে ফুটে আছে এক টুকরো চাঁদ। নিঃশব্দে আলো ছড়াচ্ছে চারদিকে। চারপাশে নিস্তব্ধতা, এমন গভীর যে নিঃশ্বাসের শব্দও কানে লাগে। গাছের পাতাগুলো স্তব্ধ, এক বিন্দু নাড়াচাড়া নেই।
এমনকি হাওয়ায় যেন সাহস নেই এই নিঃশব্দতাকে ভাঙার। দূরে কোথাও একাকী প্যাঁচার ডাক কানে এসে ধাক্কা দিয়ে মিলিয়ে যায়। এই মাঝরাতে পলকহীনভাবে তাকিয়ে আছে তুর্য জ্ঞানশূন্য তারার পানে। তারা জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে। তুর্যের ভয়ঙ্কর স্পর্শে একসময় জ্ঞান হারায় তারা। তুর্য নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে তারাকেও চেঞ্জ করিয়ে দিয়ে সুন্দর করে শুয়ে দেয়। তার ভয় লাগছে না। প্রথমবার যখন তারা জ্ঞান হারিয়েছিল তখন ভয় লেগেছিল। তারপর 7 মাসে ধীরে ধীরে সেই ভয় কেটে উঠেছে। সে জানে তারার উপর একটু বেশি চাপ পড়ে যাবার জন্য জ্ঞান হারিয়েছে সে। সকালে উঠলেই সব ঠিক হয়ে যাবে, তাই আর সে বেশি একটা ভয় পায় না। তুর্য তারার কপালে এবার ভেজা ঠোঁটের স্পর্শ করে হালকা হেসে বলে ওঠে, তোর সাথে কাটানো প্রতিটি রাত আমার জন্য শ্রেষ্ঠ রাত, জানিস? তোকে যখন প্রতি রাতে নিজের করে পাই তখন অদ্ভুত এক শান্তি লাগে। মনে হয় তোর আর আমার সমস্ত দূরত্ব শেষ হচ্ছে। কি অদ্ভুত এক শান্তি! তোর কাছে আসলেই উন্মাদ হয়ে যাই আমি, সামলানো কষ্ট হয়ে যায় নিজেকে। এখন তো মনে হচ্ছে 14 বছর তোর কাছ থেকে দূরত্ব বাড়িয়ে ভুল করেছি। আরো আগেই ফিরে এলে পারতাম, তাহলে এতদিনে শিওর আমার বাচ্চা তোর কোলে থাকতো। এখন আফসোস লাগছে, কেন আগে এলাম না, কেন 14টি বছর নিজেকে এভাবে কষ্ট দিয়েছিলাম। নিজের ওপর এখন রাগ হচ্ছে, জানিস? ইস, কতগুলো বছর নষ্ট করলাম। বলেই আফসোস করতে থাকে তুর্য। তারা জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে। তুর্য এবার হালকা হেসে তারার পানে তাকিয়ে ফের বলে ওঠে, তবে যাই হোক না কেন, সময় যতই দেরিতে আসুক না কেন, পরিস্থিতি যত কঠিনই হয়েছে, তোকে আমি পেয়েছি। এই সত্যিটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোকে পাওয়াটাই আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। তুই আমার জীবনের এমন এক উপহার যা আমার রব, আমার আল্লাহ তাআলা নিজ হাতে আমার কপালে লিখে দিয়েছেন। তুই শুধু একটা নাম না বাবুই, তুই আমার জীবন, আমার নিঃশ্বাস, আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা। তোকে গত 14টা বছর কত শত কোটির উপরে যে আল্লাহর কাছে আমি চেয়েছি আমি জানি না। হয়তো তার জন্যই আল্লাহ তোকে আমার কাছে দান করেছেন। হাজার হাজার শুকরিয়া আদায় করি আমার আল্লাহর দরবারে, কারণ তুই আমার সেই নেক দোয়ার ফল, যে দোয়া আমি অন্তর দিয়ে চেয়েছিলাম। এই পৃথিবীর লাখো মানুষের ভিড়ে, লাখো চেনা অচেনার ভেতর আমার শান্তির ঠিকানা শুধু তুই, শুধুমাত্র তুই। তুই আমার একমাত্র ভালো থাকা, ভালোবাসা, একমাত্র আশ্রয় আমার তুই বাবুই। এই তুর্য তোকে ছাড়া নিঃস্ব, তারা ছাড়া এই পৃথিবী, এই আলো, এই বাতাস সবই তুর্যের জন্য অচেনা, অর্থহীন। তুই আমার সকাল, তুই আমার রাতের শেষ কল্পনা। তুই পাশে থাকলেই আমার 4 পাশ আলোয় ভরে ওঠে। তুই না থাকলে আমি কিছুই না, একদম কিছুই না। তুই আমার বুকের ভেতর লুকিয়ে থাকা সবচেয়ে নরম অনুভব। তুই যদি কখনো জানতে পারতিস তোর জন্য এই তুর্য কতটা পাগল, কতটা নিঃস্ব, কতটা নির্ভরশীল, তাহলে তুই বুঝতে পারতি ভালোবাসা আসলে কতটা গভীর হতে পারে। তুই আমার প্রথম এবং শেষ চাওয়া ও ভালোবাসা। তারাবিহীন তুর্যের চোখ আর কোনো নারীতে আকৃষ্ট করে না। পৃথিবীর বুকে যতবার আমার জন্ম হবে, আমি তুর্য ততবার 100 কোটি নারীর ভিড়ে তোকে ঠিক খুঁজে নেব। এই পুরো পৃথিবীতে 100 কোটি নারীর ভিড়ে শুধুমাত্র তোকেই চাই। তুই আমার জীবনের একমাত্র পূর্ণতা। তুই আছিস বলেই আমি আছি, তুই আছিস বলেই আমার অস্তিত্ব আছে। তুই না থাকলে এই পৃথিবীর কোনো আলোই আর আলোকিত করে না আমাকে। তুই আমার জীবন নামক সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি গর্বিত তোকে ভালোবেসে। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে আমি তোকে ভালোবাসতে চাই। প্রতি জন্মে তাজরিন খান তারা তুর্যের হয়ে জন্ম নিক, আর তুর্য প্রতি জন্মে তাকে ঠিক এভাবেই ভালোবাসুক। ভালোবাসি আমার বাবুই পাখি, ভালোবাসি আমি তোকে। বলেই তুর্য তারার কপালে স্নেহের পরশাকে তারার পানে মুগ্ধ চোখে তাকায়। তারপর কিছু একটা মনে পড়তেই সে তারাকে ছেড়ে উঠে ড্রেসিং টেবিলের কাছে চলে যায়। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটা কোন অর্গানিক মেহেদি বের করে, যেটা সে আসার সময় নিয়ে এসেছে তারার জন্য। আজ চাঁদ রাত, আর তার বউ মেহেদি পরবে না তা কখনো হয়? মেহেরাজ খান তুর্যের বউ হয়ে চাঁদ রাতের দিন তার বউয়ের হাত খালি করে বসে থাকবে? কখনোই না। তাই তো সে মেহেদিটা এনেছে, আর আজ সে তার বউকে নিজ হাতে মেহেদি পরিয়ে দেবে। যেই ভাবা সেই কাজ। মেহেদিটা নিয়ে সোজা চলে যায় তারার কাছে। তারার পাশে বসে তার ফোনটা বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ইউটিউব থেকে মেহেদি দেওয়ার ডিজাইন বের করে। অত ভালো সে পারে না, আর না কখনো দিয়েছে কাউকে।
ছোটবেলায় তারাকেও কখনো দেওয়া হয়নি, যেহেতু তার অ্যালার্জির প্রবলেম ছিল। তুর্য এবার ভিডিও বের করে সামনে রেখে তারার হাত তার কোলের ওপরে নিয়ে ভিডিওতে দেখানো অনুযায়ী মেহেদি দিতে শুরু করে। সকাল হয়েছে, আকাশের রং ধীরে ধীরে বদলাচ্ছে। গভীর নীলের ক্যানভাসে হালকা কমলা আর সোনালি আলোর তুলির ছোঁয়া লেগেছে। পূর্ব আকাশে সূর্যের আগমনী বার্তা স্পষ্ট রেখা রেখা আলোর ভাঁজ ছুঁয়ে যাচ্ছে পৃথিবীর ঘুমন্ত কোণাগুলো। বাতাসে এখনো রাতের শেষ নিঃশ্বাস লেগে আছে, তবে তার ভেতরেই এক নরম উষ্ণতা মিশে গেছে, নতুন দিনের আশার উষ্ণতা। পাখিরা জেগে উঠেছে, কেউ চুপি চুপি ডেকে উঠছে, কেউ ডানায় ভর করে খুঁজছে নতুন সকালের গন্তব্য। গাছের পাতাগুলো আলোর ছোঁয়ায় হালকা কেঁপে উঠছে, যেন দীর্ঘ সময় নিস্তব্ধ থাকার পর এখন তারা নতুন প্রাণ পেয়েছে। বাতাসে কাঁচা আলো, শিশির মাখা ঘ্রাণ আর এক নিঃশব্দ ভালো লাগা ভেসে বেড়াচ্ছে। দূরে কোথাও আজানের সুর মাটি আর আকাশ ছুঁয়ে ছুঁয়ে ছড়িয়ে পড়ছে, যেন এই নতুন সকাল ও আল্লাহর রহমতের পবিত্রতা নিয়ে এসেছে। সময় থেমে আছে কয়েকটা নিঃশ্বাসের জন্য, যেন প্রকৃতি নিজেই দাঁড়িয়ে দেখছে নতুন দিনের শুরুটা ঠিক কেমন হয়। ভোরের আজানের শব্দ শুনেই তারার ঘুম ভেঙে গেছে অনেক আগে। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো নিজেকে তুর্যের বুকে সে উপস্থাপন করেছে নিজেকে। আজ ঈদুল ফিতর, পবিত্র একটা দিন। আজ তারা বিছানা ছেড়ে উঠে চলে যায় ওয়াশরুমে। গোসল করে তাকে নামাজটা পড়তে হবে। ব্যথাতুর শরীরটাকে নিয়ে ধীরে ধীরে ওয়াশরুমে যায় সে। ওয়াশরুমে গিয়ে আগে আয়নার সামনে দাঁড়ায়। ওড়নাবিহীন গলার দিকে তার চোখ যায়। গলার হাল বেশ বাজে অবস্থা, জায়গায় জায়গায় কামড়ার লাল দাগ। তারা সেগুলো হাত দ্বারা স্পর্শ করতে ব্যথায় কুকিয়ে ওঠে। তখনই তার চোখ যায় নিজের হাতের দিকে, দু হাত ভর্তি মেহেদি লাগানো। তারা অবাক চোখে তাকায় তার হাতের দিকে। নিজের হাতের পানে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, ওই মেহেদি কে দিয়ে দিল? কাল রাতেও তো হাত খালি ছিল। বলেই ভাবতে থাকে তারা। কিছু সময় ভাবার পর হুট করেই তার মাথায় আসে তুর্যের কথা। সে অবাক কণ্ঠে বলে ওঠে, তুর্য ভাই দিয়ে দেয়নি তো? বলেই থামে সে। মেহেদি রাঙা হাতের দিকে ভালো করে তাকাতে সে বুঝতে পারে কাঁচা হাতের ডিজাইন, তার মানে তুর্য ভাই তাকে দিয়ে দিয়েছে। মুহূর্তেই তার ঠোঁটে প্রশান্তির হাসি ফুটে। সে হালকা হেসে এবার গিয়ে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়ায়। আর দাঁড়াতে যখন পানি মাথা বেয়ে নিচের দিকে নামতে থাকে, তখন কামড়ের জায়গাগুলো পুরো জ্বলে ওঠে, তাতে কুকিয়ে ওঠে। তারার প্রথমে জ্বালা করলেও পরে সেটা ঠিক হয়ে যায়, আর তারাও শাওয়ার নিতে শুরু করে। প্রায় 15 মিনিট শাওয়ার নিয়ে বেরিয়ে আসে তারা। বের হয়ে দেখে তুর্য উঠে গেছে, বিছানার চাদর ওঠাচ্ছে। তা দেখে তারা ধীর কণ্ঠে পেছন থেকে বলে ওঠে, উঠে গেছেন? তারার কথায় তুর্য পেছন ফিরে তাকায়। তারাকে দেখে ঘুমো ঘুমো কণ্ঠে বলে ওঠে। তুর্যের কথায় তারা হালকা হেসে বলে ওঠে, ঠিক আছে, যান গোসল করে গিয়ে মসজিদ থেকে আপনি আর ভাইয়া ফজরের নামাজটা পড়ে আসুন। তারার কথায় তুর্য বিছানার চাদর তুলে হাতে নিয়ে তারার কাছে এগিয়ে আসে। তারা তাকায় তুর্যের পানে। তুর্য তারার কাছে এসে তারার মাথার পেছনে হাত দিয়ে তাকে কপালে শব্দ করে চুমু এঁকে বলে ওঠে, ঠিক আছে, তুমিও নামাজ পড়ে নাও। তুর্যের কথায় তারা হালকা হেসে মাথা নাড়ায়। তুর্য আর কথা না বাড়িয়ে চলে যায় ওয়াশরুমে। তুর্য চলে যেতেই তারা কাবার্ডের কাছে গিয়ে কাবার্ড খুলে জায়নামাজ ও হিজাব বের করে। সেটা একপাশে বিছিয়ে হিজাব পরে নামাজে দাঁড়িয়ে পড়ে। তুর্য মিনিট 5 মাঝে গোসল করে বেরিয়ে পড়ে। যেহেতু নামাজের সময় কম, তাই সে তাড়াতাড়ি বের হয়। বের হয়ে দেখে তারা নামাজ পড়ছে। তুর্য কোনো রকম তাড়াহুড়ো করে পাঞ্জাবি পাজামা পরে রেডি হয়ে টুপি হাতে বেরিয়ে পড়ে মসজিদের উদ্দেশ্যে। 20 মিনিট পর তাজ তুর্য নামাজ পড়ে সবেমাত্র বাসায় ফিরে। তুর্য নামাজ পড়ে সোজা তার রুমে আসে। রুমে আসতেই দেখতে পায় তার বউ কোমরে ওড়না বেঁধে বিছানা গোছাচ্ছে।
তা দেখে তুর্য মাথা থেকে টুপি খুলে দরজা আটকে তারার কাছে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গোজে। পেছন থেকে তারা তুর্য স্পর্শ পেতে থেমে যায়। তুর্য তারার ঘাড়ে শব্দ করে চুমু এঁকে বলে ওঠে, ঈদ মোবারক বৌজান। তুর্যের কথায় তারা এবার হালকা হেসে উত্তর দেয়। আপনাকেও ঈদ মোবারক জামাইজান। তারার কথায় তুর্য হালকা হেসে তারাকে ঘুরিয়ে সামনের দিকে ফেরায়। তারার কোমর আঁকড়ে ধরে তারার ঠোঁটে ছোট্ট একটা চুমু এঁকে বলে ওঠে, 7 মাসে একেবারে পাক্কা গিন্নি হয়ে গেছে আমার বউ। ভাবা যায় ছোট এক এলোমেলো মেয়েকে বিয়ে করেছিলাম, আর এখন সে গোছানো পরিপাটি হয়ে উঠেছে, পুরো আমার গিন্নি। তারা লাজুক হেসে বলে, বিয়ে হয়ে গেছে, এখনো কি ছোট থাকবো নাকি? এখন নিজের সংসার আছে, সেটা তো আমাকেই সাজাতে হবে, তাই না? তারার কথায় তুর্য হালকা হেসে তারা নাকের সাথে নাক ঘষে বলে ওঠে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি নিজের চোখে। আমার বউ না আসলেই পুরো গিন্নি হয়ে গেছে। তুর্যের কথায় তারা কিছু বলে না, শুধু হাসে। তুর্য এবার তারার কপালে চুমু এঁকে তারাকে ছেড়ে বলে ওঠে, হ্যাঁ গো, তারাকুঞ্জ থেকে কি আজকে সবাই আসবে? জানি না তো, মেঘা আপু তো কাল দুপুরে বলল আসবে। কাল নাকি তাদের একটা দাওয়াত থাকায় আর আসেনি, বলেছিল সকালে আসবে। আপনি একটা ফোন করে জেনে নিন না। হ্যাঁ আমি করছি, তুমি নিচে চলে যাও। তিথিকে দেখলাম একা একা রান্না করছে। তুলি আর শিবা মনে হয় এখনো আসেনি। তুমি ওই দিকটা গিয়ে টুকটাক হেল্প করো ওকে, আমি এদিকটা গুছিয়ে আবার ঈদের নামাজ পড়তে যাব। তুর্যের কথায় তারা মাথা নাড়িয়ে আর কথা না বাড়িয়ে চলে যায়। তারা যেতেই তুর্য ফোন হাতে চলে যায় টেরেসের দিকে ও বাড়িতে ফোন করতে। সকাল 10টা। তারাকুঞ্জের সকলেই এসেছে তুর্য তারাকুঞ্জে। বাড়ি এখন মানুষের কোলাহলে ভরপুর। পুরো তারাকুঞ্জের লোক আজ অনেক দিন বাদে একসাথে হয়েছে বলতে গেলে। পুরো 2 মাস পর সকলে একসাথে। তবে মাঝে মাঝে তারাকুঞ্জ থেকে ছোটরা এসে অবশ্য 2-1 দিনের জন্য থেকে যেত, ব্যাস ওইটুকুই আশা হতো তাদের। সকলে একসাথে হলেও ফারদিনরা আসতে পারেনি, তার কারণ তনি মাহিরা ওরা যে যার গ্রামের বাড়ি ঘুরতে গিয়েছে। আর ফারদিন ঈদের সময়টুকু তার বাবা মাকে সময় দিচ্ছে, তাই আর আসা হয়নি। এমনিতেও 7 মাসে তারা আর তেমন আগের মতো আসে না। আগে তো কাছাকাছি ছিল, যখন খুশি আসা যেত, কিন্তু এখন অনেকটা দূর, 2 ঘন্টার রাস্তা। এত দূর রোজ সময় করে আসা যায় না, তাই তারা যা কথা বলার ভিডিও কলেই বলে নেয়। এর মাঝে আবার ফারদিন প্ল্যান করে রেখেছে এবছর ফাইনাল দিয়ে তারপর বাকি পড়াশুনোটা বিদেশে গিয়ে করবে। বাবা মা নিয়ে সেখানেই সেটেল হয়ে যাবে। সকলে এ বিষয় নিয়ে অবশ্য তাকে সহমত জানিয়েছে। তুর্য এই বিষয়ে তাকে বেশ ভালোভাবে টিপসও দিয়েছে। বলতে গেলে এখন সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সকলে সকলের জীবনকে ওপরে তুলে নিয়ে যেতে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তারাকুঞ্জের সকল ছেলেরা নামাজ পড়তে ঈদগাহ মাঠে গিয়েছে, আর বাড়ির 4 গিন্নি ও তারা তিথি সহ রান্নাবান্না করছে। যদিও তিথি আর তারা আজ তেমন কিছু করছে না, যা করার বাড়ির কর্ত্রীরাই করে যাচ্ছে। তারা শুধু একটু হাতে হাতে সাহায্য করে যাচ্ছে। বাকিরা ড্রয়িং রুমে বসে বসে গল্প করছে। তাদের গল্পের মেইন টপিক হচ্ছে কার কাছ থেকে কত সালামি নেবে, সেটা নিয়ে তাদের আলোচনা হচ্ছে। শারমিন বেগম পায়েসের দুধ লাড়া দিতে দিতে তারাকে তাড়া দিয়ে বলে ওঠে, মা, আমাকে একটু পোলাওয়ের চালগুলো ধুয়ে এনে দে না। তারা আজমিরা বেগমের পাশে দাঁড়িয়ে রুটি ছেঁকছিল। শারমিন বেগমের কথা শুনে তিথি এগিয়ে এসে তারার হাত থেকে খুন্তি নিয়ে নেয়। তা দেখে তারা চলে যায় পোলাওয়ের চাল ধুতে। শাড়ির আঁচল কোমরে গুজে চাল বের করে ধুতে থাকে। প্রিয়ন্তী বেগম পাশ ফিরে মেয়ের পানে তাকায়। মেয়েটাকে আজকাল বড্ড অচেনা লাগে। কতটা পরিবর্তন হয়েছে তার মেয়ের। 7 মাসে তার মেয়ে কেমন সংসারী হয়ে উঠেছে। যে মেয়ে আগে মুখে তুলে ভাত খেতে পারত না, এখন সে সংসারের সব কাজ করে, তার ভাবতেই অবাক লাগছে। প্রিয়ন্তী বেগম মেয়ের চাল ধোয়ার পানে তাকায়, বড্ড নিখুঁতভাবে কাজ করছে সে। প্রিয়ন্তী বেগম তারাকে যত দেখে ততই অবাক হয়। তার উপর আজ বাড়ির বউদের মতো করে শাড়ি পরেছে।
জামদানি জলপাই রঙের শাড়িটা বেশ মানিয়েছে তার মেয়েকে, যেন মেয়ের উপর নিজের নজরটাই লেগে যাচ্ছে। বেশ কিছু সময় মেয়েকে দেখে প্রিয়ন্তী বেগম এবার হালকা হেসে ফের নিজের কাজে মন দেয়। তারাও চাল ধুয়ে শারমিন বেগমের হাতে দিয়ে বাকি কাজগুলো করতে থাকে। এর মাঝে ছেলেরা সকলে বাসায় প্রবেশ করে। তুর্য আশেপাশে না তাকিয়ে সোজা তার রুমে চলে যায়। তারা এখনো খেয়াল করেনি কাউকে। শারমিন বেগম ছেলেদের আসতে দেখে তারার তিথিকে ডেকে বলে ওঠে, তুর্য এসেছে তারা, নাস্তা নিয়ে ঘরে যা, এখন না হলে আবার চিল্লাচিল্লি শুরু করবে। আর তিথি, তুই ও রুমে যা, আমরা এদিকটা সামলে নিচ্ছি। শারমিন বেগমের কথায় দুইজনেই তাকায় তার পানে। তানিয়া বেগম কাজ ফেলে বলে ওঠে, তোমরা দাঁড়াও, আমি নাস্তা সাজিয়ে দিচ্ছি। তানিয়া বেগমের কথায় দুইজনেই মাথা নাড়িয়ে সায় জানায়। তানিয়া বেগম খাবার সাজিয়ে দিতে শুরু করে। 2 ট্রেতে খাবার সাজিয়ে দিয়ে তারাদের সামনে এগিয়ে দেয়। তারাও আর কথা না বাড়িয়ে চুপচাপ ট্রে হাতে হাঁটা দেয় রুমের দিকে। তিথিকে ওপরে যেতে দেখে তাজ আর না দাঁড়িয়ে থেকে সকলের মাঝখান থেকে সেও ওপরে চলে তিথির পেছন পেছন। তারা নিজের রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। তোজো আয়নার সামনে দাঁড়িয়ে হাত দ্বারা চুল ব্রাশ করছিল। এমন সময় দরজার আওয়াজ শুনে সে তাকায় দরজার পানে, আর তাকাতেই সে আটকে যায় তার সামনে ঘেমে যাওয়া শাড়ি পরিহিত নারীকে দেখে। সে স্তব্ধ হয়ে যায়। জলপাই রঙের শাড়িতে যেন অসম্ভব লাগছে তারাকে। তোর্য তারাকে পা থেকে শুরু করে মাথা অবধি পরখ করে। চুলগুলো কোনো রকম হাত খোপা করে বেঁধে রাখা হয়েছে। শাড়ির আঁচল গুজে রাখা হয়েছে কোমরে। কপালে নাকে বিন্দু বিন্দু পানির ফোঁটা। তারা খাবার টেবিলের ওপর রাখতে রাখতে তুর্যকে বলে ওঠে, খাবারটা খেয়ে নিন তুর্য ভাই। বলেই তারা বিছানায় রাখা তুর্যের কিছু কাপড় গোছাতে শুরু করে। তুর্যের চোখ যায় এবার তারার কোমরের দিকে। কোমরে শাড়ি গুজে রাখা কিছুটা অঙ্গ দেখা যাচ্ছে। তার উপর কোমর বন্ধনী দেখা যাচ্ছে। মেয়েধীন পিঠে অসম্ভব সুন্দর ফুটেছে তা। তারা ঘুরে ঘুরে ঘরের এটা ওটা কাজ করছে। আজ শাড়ির সাথে সাথে বেশ কিছু নর্মাল গহনাও পরেছে সে। হাতে, কানে, গলায়, নাকে, পায়ে সব গহনা পরাতে আরও বেশি সুন্দর লাগছে তারাকে। পুরো বউ বউ লাগছে। তুর্য তারাকে দেখে এবার শুকনো ঢোক গিলে সে। বরাবরই শাড়ি পরিহিত এই তারা নামের মেয়েটার প্রতি দুর্বল। তুর্য আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে এগিয়ে যেতে নিলে অমনি তাদের রুমে হুড়মুড় করে প্রবেশ করে ছোটরা। তুর্য তারা পেছন ফিরে তাকায়। তুর্য সকলকে দেখে কিছুটা বিরক্ত হয়ে বিরক্ত কণ্ঠে বলে ওঠে, কি চাই তোদের? সালামি চাই, সবাই সালামি দিয়ে ফেলেছে, এখন তুমি দাও। লাবণ্যর কথায় তুর্য বিরক্ত হয়ে থমথমে মেজাজে বলে ওঠে, পরে দিচ্ছি, এখন যা। তুর্যের কথায় পাশ থেকে আকাশ ফোড়ন কেটে বলে ওঠে। আকাশের কথায় মেঘা লাবণ্য তাল মিলিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছেন, আমাদের এখনই সালামি চাই। হ্যাঁ, এক্ষুনি চাই, মানে চাই, এখনই চাই। তুর্য এবার এদের কথায় বিরক্ত হয়। ভালো করেই বুঝতে পারে আজ এরা সালামি না নিয়ে যাবে না। তাই সে রাগে কটমট করতে করতে বেডসাইড টেবিল থেকে তার ওয়ালেটটা নিয়ে ছোটদের সামনে আসে। তুর্যকে ওয়ালেট হাতে তাদের সামনে দাঁড়াতে দেখে খুশিতে গদগদ হয়ে যায় তারা। তুর্য তার ওয়ালেটে যত ক্যাশ ছিল সব বের করে মেঘাদের সামনে বাড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে ওঠে, এই ধর সালামি, নিয়ে এখন বিদায় হ। তুর্যের কথায় আকাশ ছো মেরে তুর্যের হাত থেকে টাকাটা নিয়ে গদগদ হয়ে বলে ওঠে। বলেই আকাশ বাকিদের ইশারা করে এখান থেকে যাবার জন্য। সকলে সেটা বুঝতে পারে। আকাশ শ্রাবণকে কোলে তুলে খুশিতে বেরিয়ে পড়ে রুম থেকে। পেছন পেছন মেঘা লাবণ্যরাও বেরিয়ে পড়ে। তুর্য সবগুলোকে বের হতে দেখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, এই জন্যই আলাদা বাসা নিয়েছিলাম, যাতে আমার রোমান্সের 12টা না বাজায় এরা। শালার মুডটাই খারাপ করে দিল। বলেই রাগে কটমট করে ধূপধাপ পায়ে দরজা লাগিয়ে দেয় ধরাম করে। তারা সেদিক পানে তাকিয়ে তাকিয়ে এতক্ষণ ধরে সবটা দেখছিল। এমন সময় এমন ধরাম করে দরজা লাগানোতে ভয়ে কিছুটা কেঁপে ওঠে তারা। তুর্য পেছন ফিরে তারার কাছে এগিয়ে আসে।
তারা তুর্যকে কাছে আসতে দেখে একটা কথা মনে পড়ে যেতেই সে কোমরের আঁচলের প্যাচ খুলে মাথায় ঘোমটা টানে। তুর্য কিছু বুঝে ওঠার আগেই তারা ঝুঁকে তুর্যের পায়ে হাত দিয়ে সালাম করে। হঠাৎ তারার এমন কাণ্ডে তড়িঘড়ি তুর্য তারাকে বাধা দিয়ে বলে ওঠে, কি করছো? তুর্যের কথায় তারা সালাম করে ওঠে, হালকা হেসে বলে ওঠে, ঈদ মোবারক। ঈদ মোবারক, কিন্তু পায়ে সালাম করলে কেন? ঈদের দিন সালাম করব না? তাই বলে পায়ে হাত দিয়ে? তো কি হয়েছে? পায়ে হাত দিয়ে সালাম করতে নেই বউ, মুখে সালাম দিলেই তো পারতে। আর তোমাকে আমার পা ছুঁয়ে সালাম করতে হবে না, কখনো এটা করবে না, মনে থাকবে। তুর্যের কথায় তারা তুর্যকে উল্টো প্রশ্ন করে বলে ওঠে, তাহলে কি করব? তারার কথায় তুর্য হালকা হেসে তারাকে টেনে বুকে জড়িয়ে ধরে, কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ করে বলে ওঠে, শুধু এভাবে জড়িয়ে ধরলেই হবে, বুঝতে পেরেছো? এতেই আমি খুশি হব, আর কিচ্ছু করতে হবে না তোমায়। তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে ঠিক বাঁ পাশটায় তোমার ঠাঁই, বুঝলে? তুর্যের কথায় তারা এবার হালকা হাসে, তবে কিছু বলে না। বেশ কিছু সময় তারা সেইভাবেই থাকে। এবার তারার কিছু একটা মনে পড়তে সে তুর্যকে ছেড়ে দাঁড়ায়। তুর্য তা দেখে ভ্রু কুঁচকে বলে ওঠে, কি হলো, দূরে গেলে কেন? তুর্যের কথায় তারা হালকা হেসে হাত বাড়িয়ে বলে, আগে আমার সালামি দিন। তারার কথায় তুর্য তারার হাতের পানে তাকায়। পর মুহূর্তে বুঝতে পেরে সে এবার নিজের পাঞ্জাবের পকেটে হাত দেয়। তারা হাত পেতে দাঁড়িয়ে আছে। তুর্য ওয়ালেট বের করে তার ক্রেডিট কার্ড বের করে তারার হাতে দিয়ে বলে ওঠে, সরি বউ, এখন ক্যাশ নেই, যা ছিল ওদের দিয়ে দিয়েছি। তুমি এখান থেকে যা লাগে তা নিয়ে নিও, পাসওয়ার্ড তো তুমি জানোই। তুর্যের কথায় তারা ক্রেডিট কার্ডের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলে ওঠে, পাগল নাকি? আমি কার্ড নিয়ে কি করব? আমার এত টাকা চাই না, আমাকে 2 থেকে 3,000 দিলেই হবে। এখানে লাখ লাখ টাকার কার্ড দিয়ে আমি কি করব? তারার কথায় তুর্য তারাকে টেনে তারার গালে চুমো দিয়ে বলে ওঠে, জানি না, যা ইচ্ছে করো, এখন খেতে দাও, প্রচন্ড খিদে পেয়েছে আবার। তুর্যের কথায় তারা অসহায় কণ্ঠে বলে ওঠে, কিন্তু আমি এত টাকা আর বলতে পারে না তারা। তার আগেই তুর্য তাকে থামিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে, কোনো কিন্তু ফিন্তু শুনতে চাই না আমি। এই কার্ড তুমি ব্যবহার করো, আজ থেকে আমার লাগবে না। সব সময় খালি না না করে বেড়াও, কিছু দিলেই বলো লাগবে না। কোথায় অন্য সব বউদের মতো বলবে আমার এটা চাই ওটা চাই, তা না করে খালি না না করো। আর একটা কথাও না, এখন খেতে দাও। তুর্যের কথায় তারা চুপ হয়ে যায়, আর কিছু বলে না। কার্ডটা তার কাছেই রেখে দেয়, জানে এটা আর তুর্য নেবে না। হাজার বলেও কাজ নেই, তাই সে আর কথা বাড়ায় না। তুর্যকে ছেড়ে এবার বলে ওঠে, শুন, খাবার দিচ্ছি। তারার কথায় তুর্য মাথা নাড়িয়ে সায় জানায়। তারা সোফায় গিয়ে এক এক করে সেমাই, নুডলস, ফালুদা এসব টেবিলে দেয়। তুর্য এসে তারার পাশে বসে পড়ে। নুডলসের বাটি হাতে তুলে সবার আগে 1 চামচ তুলে তারার সামনে ধরে। তা দেখে তারা বলে ওঠে, আপনি খান। বলতে পারে না। তার আগে তুর্য ফের রেগে বলে ওঠে, কেন? কোনো কথা না, হা করো আগে। তুর্যের কথায় তারা হতাশার নিঃশ্বাস ফেলে হাঁ করে। তুর্য তারাকে হাঁ করতে দেখে নুডলস খাইয়ে দিতে থাকে, আর তারাও ভদ্র মেয়ের মতো খেতে থাকে। তারাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি তুর্য নিজেও খেতে থাকে। বিকাল 3টা। তারাকুঞ্জের সকলে মিলে বের হয়েছে পুরো শহর ঘুরতে। সেই 11টার দিকে, এখন বাজে 3টা। বাড়ির বড়রা আলাদা আলাদা ঘুরছে, আর ছোটরা সব একসাথে। ইতিমধ্যে বেশ অনেকগুলো জায়গা তাদের ঘোরা শেষ। দুপুরের লাঞ্চটাও তারা করে নিয়েছে একটা রেস্টুরেন্টে। এখন তারা গাড়ি করে শহরের বেশ কিছু জায়গা ঘুরে ঘুরে দেখছে। তুর্য ড্রাইভ করছে, আর পাশে বসে আছে তারা, আর পেছনে বাকিরা বসে আছে। তারা তার ডাগর ডাগর আঁখি জোড়া দিয়ে ব্যস্ত কোলাহল দেখছে। আজ ঈদের দিন থাকায় রাস্তায় বেশ ভিড়। মানুষের কোলাহল বলতে গেলে অনেক। রাস্তায় রাস্তায় আজ কাপল আর কাপল দেখা যাচ্ছে। তারা সবটা মন দিয়ে দেখছে। রোদের তাপমাত্রা কমেছে বেশ, এখন আর তেমন রোদ নেই। সূর্য ক্লান্ত হয়ে ঢলে পড়ছে বলতে গেলে চলে। শহরের বুকে এখন কিছুটা ছায়া নেমে এসেছে। বাহিরে ঠান্ডা বাতাসও বইছে, তা বসে বসে সবটা উপভোগ করছে তারা।
এর মাঝে তার চোখ যায় একটা জায়গায়। রাস্তার পাশে বিশাল বড় মেলা বসেছে মনে হয়। দেখা যাচ্ছে বেশ ভিড়। তার বরাবরই মেলাটা বেশ পছন্দের, তাই সে তড়িঘড়ি তুর্যকে বলে ওঠে, তুর্য ভাই গাড়ি থামান, আমি মেলায় যাব, ওখানে বড় মেলা হচ্ছে। তারার কথায় সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক করে তুর্য। তা দেখেই তারা বিশ্বজয়ের হাসি হাসে। পেছন থেকে মেঘা, লাবণ্য, তিথি গদগদ হয়ে বলে ওঠে, কোথায় মেলা? তারা তাদের কথা শুনে হাত বাড়িয়ে বাহিরের দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে দেখো মেলা হচ্ছে। তারার কথায় সকলে বাহিরের দিকে তাকায়। তুর্যও তাকায় বাহিরে। তারা এবার তুর্যের দিকে তাকিয়ে আহ্লাদী কণ্ঠে বলে ওঠে, প্লিজ তুর্য ভাই, আমাকে ওখানে নিয়ে যান, আমি মেলায় যেতে চাই। তারার কথা শুনে তুর্য কিছু সময় তারার পানে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, নামো। তুর্যের কথায় খুশিতে গদগদ হয়ে পড়ে তারা। সে আর 1 মিনিট দেরি না করে সঙ্গে সঙ্গে নেমে যায়, সাথে বাকিরাও। তারা, তিথি ওরা খুশিতে গদগদ হয়ে যেতে শুরু করে। তুর্য গাড়ি থেকে নেমে গাড়ির চাবি পকেটে ঢুকিয়ে তারাদের পেছন পেছন যেতে থাকে। মেলা খুব কাছাকাছি হওয়ায় তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। তারা, তিথি, মেঘা, লাবণ্য হাঁ করে মেলার চারপাশে তাকিয়ে আছে। বিশাল বড় করে মেলা দেওয়া হয়েছে। তার উপর সব মেয়েদের অগুচ্ছ রকমের জিনিস এখানে তোলা হয়েছে। সারি সারি করে চুড়ি, কানের দুল, যা যা আছে সব কিছু এখানে তোলা হয়েছে। তুর্য তারার পেছনে এসে বলে ওঠে, কি কি কিনবে, কেন গিয়ে? তুর্যের কথায় তারাকে আর পায়কে তিথি, মেঘা, লাবণ্য সহ সকলেই গিয়ে কসমেটিক্সের দোকানের কাছে যায়। গিয়ে ইচ্ছে মতো এটা ওটা বের করতে বলে, আর যেটা পছন্দ হতে থাকে সেটাই নিতে শুরু করে। এক সিরিয়ালে প্রতিটা দোকান থেকে তাদের যা যা পছন্দ হচ্ছে তাই কিনতে থাকে, আর তুর্য তার বিল দিতে থাকে। আবার কিছু কিছু তাজও দেয়। 1 ঘন্টা পর, প্রায় 1 ঘন্টা ধরে তারা যা যা পেরেছে সব কিনে শান্ত হয়েছে। এত এত জিনিস কিনতে পেরে তাদের খুশি দেখে কে? তুর্য তারার মুখের হাসি দেখে হালকা হেসে তারার সামনে এগিয়ে গিয়ে তার হাত থেকে সব প্যাকেটগুলো নিতে নিতে ধীর কণ্ঠে বলে ওঠে, আরো কিছু কিনবে? তুর্যের কথায় তারা বিশ্বজয়ের হাসি হেসে বলে ওঠে, না, আজ আর কিনবো না। তারার কথা শুনে তুর্য এবার হালকা হেসে বলে ওঠে, ওকে, তাহলে চলো বাসায় যাওয়া যাক। তুর্যের কথায় তারা হেসে মাথা নাড়িয়ে সায় জানায়। তাদেরকে তুর্য হালকা হেসে তারার হাত ধরে হাঁটা দেয়। গাড়ির কাছে যাবার উদ্দেশ্যে পেছন পেছন বাকিরাও আসতে থাকে। গাড়ির কাছে এসে সকলে উঠে পড়ে। তুর্য সব প্যাকেটগুলো তার পায়ের কাছে রেখে গাড়ি স্টার্ট দেয়। তুর্য তারাকুঞ্জের উদ্দেশ্যে যাবার জন্য। জেনিফারের কথা শুনে ডন বলে ওঠে, বলেই থামে ডন। ডনের কথায় জেনিফার ফের বলে ওঠে। ডনের কথায় জেনিফার এত বেশি খুশি হয় না। তারপরে সে বলে ওঠে, বলছি ওই মায়ের পরিবারে অনেক লোক, তার বাবা ও চাচারা 4 জন ও তাদের ওয়াইফ। মায়ের মোট 3 বোন, তবে বড় বোন বিদেশে থাকে, ও 3 ভাই, আর তার ভাইয়ের বউ আর হচ্ছে মায়ের বউ ওই তাজরিন। তার ভাই বোনের নাম বড় বোন অর্ণি ও ছোট বোন মেঘা আর লাবণ্য। 3 ভাইয়ের মাঝে বড়টার নাম হচ্ছে তাজ ও ছোটটার নাম হচ্ছে আকাশ, আর তার চেয়ে ছোটটার নাম হচ্ছে শ্রাবণ। আর মায়ের মা চাচির নাম হলো শারমিন বেগম ও তার ছোট চাচির নাম তানিয়া বেগম, আর মেঝো চাচির নাম আজমিরা বেগম, আর শেষটার নাম প্রিয়ন্তী বেগম। চমকে ওঠে জেনিফার। কানের মাঝে বারবার নামটা প্রতিধ্বনিত হতে শুরু করে। সে মুহূর্তে অবাক কণ্ঠে বলে ওঠে, প্রিয়ন্তী বেগম। ডনের কথায় আঁতকে ওঠে জেনিফার। হুট করে বর্ষা থেকে উঠে হন্তদন্ত হয়ে বলে ওঠে। জেনিফারের কথা শুনে ডন সহজ কণ্ঠেই বলে ওঠে, হ্যাঁ জানি, ইমরান খান। মুহূর্তেই জেনিফারের হাতে থাকা মদের গ্লাসটা ছুঁড়ে মেরে বলে চিৎকার করে ওঠে। হুট করে জেনিফারের এহেন চিৎকারে ডন ঘাবড়ে যায়। জেনিফার এবার নিজের চুল খামচে ধরে বলে ওঠে, তার মানে ওই এমকের আসল পরিচয় সে খান বাড়ির ছেলে, তাজরিন খান, তারা পিয়ন্তি আর ইমরানের মেয়ে।
এতটা ভুল আমি কি করে? এতটা কাছে থেকেও আমি 1 বছর এখানে থেকেও বুঝতে পারলাম না পিয়ন্তি আমার এত কাছে ছিল, আর আমি বুঝতে পারলাম না। কেন 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 বুঝতে পারলাম না আমি? বলেই টি টেবিলটি পা দ্বারা সজোরে লাথি মারে জেনিফার। ডন এসব দেখে ঘাবড়ে গিয়ে বলে ওঠে, কি করছেন বস? আপনার লেগে যাবে তো। ডনের কথা শুনে জেনিফার চিল্লিয়ে বলে ওঠে, লাগুক লাগুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। মনের ব্যথার থেকে শরীরের ব্যথা কিছুই না। জেনিফারের কথায় ডন এবার অবাক কণ্ঠে বলে ওঠে, আপনার কি হয়েছে বস? হুট করে ওই প্রিয়ন্তী বেগমের নাম শুনে এতটা রিয়েক্ট কেন করলেন? ডনের কথায় জেনিফার এবার পেছন ফিরে রাগে চিল্লিয়ে বলে ওঠে, পিয়ন্তি নয়, ম্যাডাম বল ম্যাডাম। ওর নাম মুখে তুললে তোর জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। জেনিফারের কথায় শুকনো ঢোক গিলে ডন। জেনিফার এবার নিজে থেকে হিংস্রতা নিয়ে বলে ওঠে, ওই হ্যালো, সে প্রিয়ন্তী, তাজরিন খান তারার মা, যার কারণে আজকে আমার এই দশা। 14 বছর আগে এই তারার জন্য আমার দেশ ছেড়ে পালাতে হয়েছিল। শুধুমাত্র এই মেয়ের জন্য আমার ক্যারিয়ার বরবাদ হয়ে গেছে। আমার ডাক্তারের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র ওই ইমরানের মেয়ের জন্য। ভেবেছিলাম সেই দিন ওই ইমরানের রক্তকে এমন অবস্থা করব যে ইমরান কল্পনাও করতে পারবে না। আমার থেকে পিয়ন্তিকে কেড়ে নেওয়ার প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমি। পিয়ন্তিকে আমি ভালোবাসতাম। পুরো 3টা বছর ওকে আমি মনে মনে ভালোবেসেছি। প্রিয়ন্তী আর ওই ইমরান ছিল আমার জুনিয়র। সেই ভার্সিটি লাইফ থেকে আমি পিয়ন্তিকে ভালোবেসেছি, কিন্তু ওই ইমরান, এর জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার পিয়ন্তিকে ওই ইমরান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, বিয়ে করেছে আমার পিয়ন্তিকে। আমার শ্যামা কন্যাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য ওদের জীবনে পা রেখেছিলাম ফ্যামিলি ডক্টরের মাধ্যমে। তবে আমি আমার প্রতিশোধ নিতে পারিনি। ওই তারা ছিল ইমরান খানের প্রাণ। ওকে দেখলেই আমার ভেতরে প্রতিশোধ নতুন করে জেগে উঠতো। সহ্য হতো না একদম। ওই তারা আমার সব প্ল্যান নষ্ট করে দেয়। তাই প্রতিশোধ নিতে গিয়েও পারিনি। উল্টো আমার ক্যারিয়ার নষ্ট হলো। দেশ ছেড়ে আমাকে পালাতে হলো। নিজের শ্যামকন্যাকে অন্য কারোর হয়ে যেতে দেখতে হলো। সে তো কোনোদিন জানতেই পারলো না আমার ভালোবাসার কথা। ওর জন্য আজও আমি বিয়ে নামক বন্ধনে আবদ্ধ হইনি। শুধুমাত্র আমার শ্যামকন্যার জন্য এতগুলো বছর তাকে ভালোবেসে কাটিয়েছি। ওই ইমরান আর তার মেয়ের জন্য আমার সব কিছু শেষ হয়ে গেছে। আর এখন ওই ইমরানের ভাইয়ের ছেলে জন্য আমার সব কিছু শেষ হয়েছে আবারও। ওদের আমি ছাড়বো না, একটাকেও আমি ছাড়বো না। ওই খানবাড়ির প্রত্যেকটা লোককে এখন এর ফল ভোগ করতে হবে। এমনকি আমার প্রিয়ন্তীকেও কেড়ে নিল। দেখ ইমরান, তোর কি অবস্থা করি। এবার তুই তোর মেয়ে জামাই এদের মৃত্যু দেখবি, খুব তাড়াতাড়ি দেখবি। তিলে তিলে মারবো তোকে আমি। কখনো নিজের রক্ত নিজের সন্তানকে কাঁধে বহন করবি, তখন আমি শান্তি পাবো, তার আগে নয়। এবার দেখ এই কবির ওরফে জেনিফার কি করে। বলেই জেনিফার চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে তোলে। 2 সপ্তাহ কেটে গেছে নিঃশব্দে, ঠিক যেন বালির ঘড়িতে ঝরে পড়ার সময়ের মতো অস্পষ্ট। রোজকার মতো সূর্য উঠছে, সন্ধ্যা নেমেছে, দিনগুলো গেছে নিয়মের পালা মেনে। সকাল এসেছে চায়ের কাপে ধোয়া নিয়ে, রাত গড়িয়েছে নীরব ঘুমের চাদরে ঢাকা পড়ে। পাখিরা ডাকছে প্রতিদিন, বাতাসে ভেসে আসছে জীবনের চেনা শব্দ। তবুও কিছু একটা অনুপস্থিতি ছুঁয়ে যাচ্ছে চারপাশ, যা বোঝা যায় কিন্তু ধরা যায় না। এই 2 সপ্তাহে কেউ বদলায়নি, কিন্তু কিছু যেন বদলে গেছে নিঃশব্দে। সময়ের হিসাব মেলেনি, তবুও সময় তার কাজ করে গেছে নীরব, কঠোর আর নির্মমভাবে। 2 সপ্তাহ কেটে গেছে, ঠিক যেমন নদীর জল বয়ে যায়, কেউ টেরও পায় না। খানবাড়ির সকলেই বেশ ভালো আছে, বেশ আনন্দেই দিন কাটছে তাদের। মেঘার লাবণ্য আকাশ এদের পড়াশোনার শেষ বলতে গেলেই চলে। তাই ভার্সিটি লাইফ শেষ করে এবার তারা নিজেদের ব্যবসায় যোগ দিয়েছে। তারা চাইলেই অন্য কিছু করতে পারত,
তবে তারা চায় বাহিরের কোনো কিছুতে না ঢুকে নিজেদের বিজনেসটাতেই থাকতে, তাই তারা জয়েন করেছে। যে যার বাবাদের অফিসে নিয়মিত চলছে তাদের রোজকার রুটিন অনুযায়ী অফিস। তারা তিথিরাও বেশ ভালো আছে, সাথে খানবাড়ির প্রতিটা সদস্য বেশ ভালোই আছে। সন্ধ্যা 6টা। তারা নিজের রুমে বসে বসে একটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্টিং করছিল। বাসায় বসে বসে ভালো লাগছিল না তার, আর তিথিও এখন নিজের রুমে ঘুমাচ্ছে। তার নাকি মাথা ব্যথা করছে, তাই সে আর তিথিকে ডিস্টার্ব করেনি, ঘরে এসে বসে আছে। তবে ভালো না লাগায় হ্যান্ড পেন্টিংটা করতে বসে। যেহেতু সে ভালো পেন্টিং করে, পাঞ্জাবির কাপড়টা সে অনেক আগেই এনেছিল, বানাবে বলে আর হয়ে ওঠেনি। তবে সময় পেলে মাঝে মাঝে একটু বসে। সবচেয়ে বড় কথা, তার আলসেমির জন্য সে বসে না। তবে আজ ভালো না লাগায় বসে পড়েছে পাঞ্জাবি নিয়ে। তারা এবার কাজ করতে করতে পাশ থেকে তার ফোনটা অন করে দেখে কয়টা বাজে, কারণ তুর্যরা এখনও আসেনি, তাই সে কিছু সময় পর পর ঘড়ির টাইম দেখছে। তারা ফোন অন করে টাইম দেখে 6:30 বাজে। তারা ঘড়ির টাইম দেখে ফোন বন্ধ করতে নিলে হুট করেই তার চোখ যায় আজ কয় তারিখ সেটার দিকে। কিছু একটা মনে হতেই সে ভালো করে তারিখটার দিকে তাকায়, বেশ মন দিয়ে একটা কথা ভাবতে থাকে। হুট করেই তার মাথায় সেই সঠিক কথাটা চলে আসতেই মুহূর্তেই তার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। সে এবার হাতের পাঞ্জাবিটা রেখে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, ও মাই গড, এটা মে মাস আর আজ 8 তারিখ। আল্লাহ, আমি ভুলে গেলাম কি করে? এই দিনটা তো ভোলার নয়, আমার স্পষ্ট মনে থাকার কথা, কিন্তু ভুলে গেলাম কি করে? হাতে মাত্র আর 2টা দিন সময়, এর মাঝে আমাকে সব ম্যানেজ করতে হবে। তারা এবার পায়চারি করতে থাকে, ভাবতে থাকে কি করে সে সবটা সাজাবে। সে পায়চারি করতে করতে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কি করব, কার কাছে হেল্প চাইবো? তুর্য ভাইয়ার কি পছন্দ না পছন্দ আমি কিছুই তো জানি না, কে বলবে আমায় এসব? বলেই পায়চারি করতে থাকে তারা। পায়চারি করতে করতে হুট করেই তার মাথায় একজনের নাম আসে। তারা এবার থেমে যায়, খুশিতে চিকচিক করে ওঠে তার চোখ মুখ। সে গদগদ হয়ে বলে ওঠে, পেয়েছি নেহা আপু। সে হয়তো জানবে, কারণ 14 বছর যখন তারা একসাথে ছিল, তার মানে কিছু না কিছু তো জানে তুর্য ভাইয়ার পছন্দ অপছন্দের ব্যাপারে। হ্যাঁ, নেহা আপুকেই কল দেই, তাকেই বরং জিজ্ঞেস করি কি করা যায়। বলেই তারা আর এক মুহূর্ত দেরি না করে বিছানার কাছে গিয়ে তার ওপর থেকে ফোন উঠিয়ে নেহাকে ভিডিও কল করে। 2-1 বার রিং হতেই নেহা কল রিসিভ করে। নেহা ফোনের এপারে তারাকে দেখে খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে, আরে তারা, কেমন আছো? আর তিথি কেমন আছে শুনি? নেহার কথায় তারা হেসে উত্তর দেয়, আলহামদুলিল্লাহ আপু, ভালো। আর তিথিও ভালো আছে। তুমি কেমন আছো? তারার কথায় নেহা নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসতে বসতে হতাশ কণ্ঠে বলে ওঠে, আর ভালো। তোমার হাজবেন্ড আমাদের যে বাস দিয়ে গেছে, সেটা সামলাতেই আমরা মরে যাচ্ছি। কাজে যে কি পরিমাণ চাপ জানো না। 3টা কোম্পানি আমাদের চালাতে হয়, কোনটা ছেড়ে কোনটায় যাব বুঝতেই পারি না। নেহার কথায় তারা হালকা হাসে। নেহা আবার তার কথা বাদ দিয়ে বলে ওঠে, আর সব তোমার ওই বজেত হাজবেন্ডটা কই শুনি? নেহার কথায় তারা হেসে বলে ওঠে, এখনো আসেনি। নেহা তারার কথায় উত্তর দেয়, ও আচ্ছা, তা হঠাৎ ফোন দিল যে, কোনো কিছু কি দরকার? নেহার কথায় এবার তারা বিছানায় বসে নেহাকে বলে ওঠে, হ্যাঁ, দরকার ছিল। তারার কথায় নেহা হালকা হেসে বলে ওঠে, তা বলো কি দরকার? নেহার কথায় এবার তারা আমতা আমতা করে বলে ওঠে, না মানে আসলে আমি জানতে চাচ্ছিলাম যে তুর্য ভাইয়ের কি কি পছন্দ। আসলে আমরা তো ওনার সাথে তোমরা তো ওনার সাথে থেকেছো, তাই ভাবলাম তোমরা হয়তো জানবে। তারার কথায় নেহা এক ভ্রু উঁচিয়ে দুষ্টু কণ্ঠে বলে ওঠে, কেন বলো তো, কোনো স্পেশাল দিন নাকি? নেহার কথায় তারা লাজুক হেসে মাথা নাড়ায়। তা দেখে নেহা হালকা হেসে বলে ওঠে, ওকে বলছি শোনো। তারা চোখ তুলে তাকায় নেহার পানে। খুশিতে গদগদ হয়ে যায় সে। নেহা আবার হেসে বলতে শুরু করে,
খাবারের মধ্যে তোর যে সবচেয়ে পছন্দ হলো ওর বাঙালি খাবারের আইটেমগুলো, সেটা তুমি যা ইচ্ছে করতে পারো। তার সবটাই তোর যার পছন্দ, সেটা বেশ পছন্দ করে। ভর্তা, ভাজি, এসব কিছু তার পছন্দের। আর যদি স্পেশাল সেই দিনের জন্য ডেকোরেশন করোই, তাহলে সাদা রঙের করো, কারণ তোর যে সাদা রং বেশ পছন্দ করে। ফুল হিসাবে টিউলিপ ফুল রাখতে পারো, অন্য কোনো ফুল রেখো না, তোর যে টিউলিপ ফুল বেশ পছন্দ। আর হ্যাঁ, গোলাপ ফুল অ্যাড করো না কিন্তু, এতে কিন্তু তোর যে মারাত্মক অ্যালার্জি আছে, তাই সাবধানে থেকো। বলেই নেহা একে একে তারাকে তুর্যের সব পছন্দের ব্যাপারে বলছে। তারা শুধু মন দিয়ে তা শুনছে, আবার অবাকও হচ্ছে এত নিখুঁতভাবে কেউ কারো ভালো লাগা খারাপ লাগা জানতে পারে, সেটা তার জানা ছিল না। নেহা কি সুন্দর তুর্যের সবটা বলছে, কি ভালো লাগে না লাগে, কোন ভালো লাগে না, কোনটা খেতে পছন্দ করে।